আমরা দেখেছিলাম যে কী টাইপের সাপোর্ট হতে পারে এবং এই সাপোর্টের উপর বেস করে কী টাইপের বিম হতে পারে। এখন আমরা দেখব যে এই বিমের উপরে আসলে কী টাইপের লোড আসতে পারে। তাহলে আমরা যদি প্রথমেই দেখতে চাই যে বিমের উপরে কী ধরনের লোড আসবে, প্রথমে যে লোডটা আসবে সেটা হচ্ছে পয়েন্ট লোড or concentrated load। এই ধরনের লোডগুলো দেখতে কীরকম হবে, আমি যদি এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকাই, পাশে পিন সাপোর্ট এবং অন্য পাশে রোলার সাপোর্ট, এই সাপোর্টের এই বিমে যদি একটা নির্দিষ্ট পয়েন্টে যে লোডটা আসবে সেটাকে আমরা বলতেছি পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। এখন আরেক ধরনের লোড আসতে পারে, সেটা হচ্ছে এটাকে যদি আমরা আরেকটু ডিফাইন করতে চাই, এটা কী ধরনের লোড হতে পারে, এটা হচ্ছে ভার্টিক্যাল পয়েন্ট লোড। ভার্টিক্যাল বলতে আমরা কী বোঝাচ্ছিলাম, যে ভার্টিক্যাল বলতে লম্বালম্বী কোনো একটা ডিরেকশনকে আমরা বুঝিয়েছিলাম। তাহলে এবং এটা যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এই লোডটা অ্যাপ্লাই হয় তখন আমরা এটাকে বলতেছি পয়েন্ট অর কনসেন্ট্রেটেড লোড, এবং এটা যেহেতু ভার্টিক্যালি বা লম্বালম্বী বরাবর অ্যাপ্লাই হইতেছে এই জন্য এটা হচ্ছে ভার্টিক্যাল পয়েন্ট লোড। সেকেন্ড অন যে লোডটা আসে এটা পয়েন্ট লোডেরই একটা প্রকার, সেটা হচ্ছে হরিজন্টাল পয়েন্ট লোড। এটাকে যদি আমরা একটু ফিগার আউট করতে চাই তাহলে এটা হবে এরকম যে হরিজন্টাল পয়েন্ট লোড। এই ধরনের লোডকে আমরা বলতেছি হরিজন্টাল পয়েন্ট লোড। অর্থাৎ এই আড়াআড়ি ডিরেকশনে যদি কোনো একটা স্ট্রাকচারের উপরে লোড আসে তখন এটাকে আমরা বলতেছি হরিজন্টাল পয়েন্ট লোড। এবং আরেক ধরনের লোড এই স্ট্রাকচারের উপর আসতে পারে, সেটা হচ্ছে ইনক্লাইন্ড পয়েন্ট লোড। অর্থাৎ এটা ভার্টিক্যাল বা হরিজন্টাল নয়, এটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হবে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাপ্লাই হবে। এই ধরনের লোডকে আমরা বলতেছি ইনক্লাইন্ড পয়েন্ট লোড। এখন আসি পয়েন্ট লোড সম্পর্কে। আমাদের ওভারঅল যে সামারিটা সেটা ছিল যে ভার্টিক্যাল পয়েন্ট লোড, অর্থাৎ লম্বালম্বী বরাবর কোনো একটা পয়েন্টে যে লোডটা অ্যাপ্লাই হবে সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল পয়েন্ট লোড। এবং সেকেন্ডে আমরা যে লোডটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হরিজন্টাল পয়েন্ট লোড, অর্থাৎ এটা হরিজন্টাল বা আড়াআড়ি বরাবর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যে লোডটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে হরিজন্টাল পয়েন্ট লোড। এবং ইনক্লাইন্ড লোড, এটাকে আমরা বলছিলাম যে ইনক্লাইন্ড বা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যে লোডটা অ্যাপ্লাই হবে নির্দিষ্ট পয়েন্টে কোনো একটা স্ট্রাকচারের উপরে, সেটাকে আমরা বলছিলাম ইনক্লাইন্ড পয়েন্ট লোড। এখন আসি ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড কথাটা দ্বারাই আমরা বুঝতেছি এখানে কোনো একটা বিস্তৃত লোডকে বা বন্টনকৃত কোনো একটা লোডকে মিন করতেছে। এখন ডিস্ট্রিবিউটেড লোডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ডিস্ট্রিবিউটেড লোড or UDL। তাহলে ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা UDL, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড or UVL। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আসলে দেখতে কীরকম হবে, আমি যদি এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম কল্পনা করি, এক পাশে পিন সাপোর্ট এবং আরেক পাশে আছে আমার রোলার সাপোর্ট, এবং এই সাপোর্টের উপরে যদি আমি একটা UDL বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমি যদি আঁকাতে চাই তাহলে এই লোডটা দেখতে হবে এরকম অথবা এরকম। এক পাশে পিন সাপোর্ট আর এক পাশে রোলার সাপোর্ট, এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, এভাবে। সো তাহলে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড সম্পর্কে জানলাম এবং এটা ফিগার আউট আমরা এখানে করলাম। এখন আমরা সেই ইউনিফর্মলি ভ্যারিং লোড
তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটাকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলতে বোঝাচ্ছে যে সমভাবে কোনো বিস্তৃত একটা লোডকে বোঝাচ্ছি, এবং ইউনিফর্মলি ভ্যারিং লোড অর্থাৎ যে লোডটা ভ্যারি করবে কিন্তু সমভাবে ভ্যারি করবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ভ্যারি করবে, সেটাকে আমরা বলতেছি ইউনিফর্মলি ভ্যারিং লোড। এই লোডটাকে যদি আমরা ফিগার আউট করতে চাই তাহলে এভাবে ফিগার আউট করা যাবে যে আমি যদি আবার সিম্পলি সাপোর্টের একটা বিম আঁকাই, এক পাশে পিন সাপোর্ট এবং আরেক পাশে রোলার সাপোর্ট, এবং ইউনিফর্মলি ভ্যারিং লোডটাকে যদি আমি বোঝাতে চাই তাহলে এভাবে বোঝানো যাবে যে এই লোডটা ভ্যারি করতেছে, এই লোডটা ভ্যারি করতেছে কিন্তু ইউনিফর্মলি বা সমভাবে ভ্যারি করতেছে। দ্যাট মিনস আমরা এখানে লোডের টাইপ সম্পর্কেও জেনে গেলাম যে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, প্রথমেই যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। এটার আবার তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল পয়েন্ট লোড, যেটা লম্বালম্বি বরাবর কোনো একটা স্ট্রাকচারে অ্যাপ্লাই হবে, এটাকে আমরা বলতেছিলাম ভার্টিক্যাল পয়েন্ট লোড। এবং এখানে আমরা সেকেন্ড যে টাইপটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হরিজন্টাল পয়েন্ট লোড, এটা আড়াআড়িভাবে কোনো একটা স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই হবে, এটাকে আমরা বলছিলাম হরিজন্টাল পয়েন্ট লোড। এবং থার্ডের যে পয়েন্ট লোডটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইনক্লাইন পয়েন্ট লোড, যেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্টে কোনো একটা স্ট্রাকচারে অ্যাপ্লাই হবে, সেটাকে আমরা বলছিলাম ইনক্লাইন পয়েন্ট লোড। এবং সেকেন্ডে আমরা যে লোডটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ বন্টনকৃত কোনো একটা লোডকে নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই ডিস্ট্রিবিউটেড লোডকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল। এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই কথাটার মানে হচ্ছে সমভাবে কোনো একটা বিস্তৃত লোডকে আমরা বুঝাচ্ছি, যে সব জায়গায় সমপরিমাণ লোড এখানে অ্যাপ্লাই হবে, এবং যেটা ফিগারটা ছিল এভাবে অথবা এভাবে। এবং সেকেন্ডে আমরা যে লোডটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড বা ইউভিএল, যেটা ফিগারটা ছিল এরকম। আমরা ফোর্স বা লোড সম্পর্কে আমরা জানলাম, এবং কী কী টাইপের ফোর্স বা লোড কোনো একটা বিমে অ্যাপ্লাই হতে পারে সেটা সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা জানব মুভমেন্ট সম্পর্কে। মুভমেন্ট হচ্ছে ঘূর্ণন বল। এখন আসি, অর্থাৎ কোনো একটা বস্তুকে ঘোরানোর যে প্রবণতা সেটাকেই আমরা বলতেছি মুভমেন্ট ফোর্স অর্থাৎ ঘূর্ণন বল। এখন আমরা যদি মুভমেন্টকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই তাহলে মুভমেন্ট সমান আমরা লিখতে পারি মুভমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে এফ দ্বারা আমরা বোঝাচ্ছি ফোর্স এবং ডি দ্বারা বোঝাচ্ছি ডিস্টেন্স। এখন এই ডিস্টেন্সটা কোন ধরনের ডিস্টেন্স? এই ডিস্টেন্সটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স অর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন আসি ভার্টিক্যাল ডিস্টেন্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি। ভার্টিক্যাল ডিস্টেন্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা রেখার যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি লম্ব দূরত্ব ওর ভার্টিক্যাল ডিস্টেন্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা যদি এখানে একটু ফিগার আউট করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এই একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমার কাছে এরকম একটা বিম আছে, ক্যান্টিলিভার বিম আছে, এবং আমি এখানে লোড অ্যাপ্লাই করতেছি, পি মানের একটা লোড আমি এখানে অ্যাপ্লাই করতেছি, এবং এই বিমটার এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। এবং তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে মোমেন্টটা কী হবে? মোমেন্টটা হবে, আমি বলছিলাম যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে আমি যদি একটু মোমেন্টকে এখানে ডিফাইন করতে চাই যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স, এখানে ফোর্স কত মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে পি মানের ফোর্স, আগে আমি থিওরিতে লিখে নিচ্ছি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এবং এখানে কত মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? পি মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন আসে ডিস্টেন্স, আমরা কোন পয়েন্টটাতে মুভমেন্ট নিলাম? আমরা মুভমেন্ট নিলাম এই পয়েন্ট থেকে। আমি বলছিলাম যে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে পয়েন্ট থেকে কোনো একটা রেখার উপর যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স। তো এই পয়েন্টটা থেকে এই যে লোডের যে রেখা, এই রেখার উপরে যে রেখা পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব। তাহলে এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি পারপেন্ডিকুলার
ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত? 10 ফিট। তাহলে আমি কী লিখতে পারি? 10p। এখানে মুভমেন্ট হচ্ছে 10p। এই ছিল আমাদের মুভমেন্টের কনসেপ্ট। তাহলে মুভমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি ঘূর্ণন বল। এটার ম্যাথমেটিক্যাল টার্মস হচ্ছে m = ফোর্স ইন্টু ডিস্টেন্স, যে এই ডিস্টেন্সটা হচ্ছে ভার্টিক্যাল বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমরা যদি কোনো একটা, এবং এই মুভমেন্ট হবে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে, অর্থাৎ কোনো একটা পয়েন্টে আমরা মুভমেন্ট দিব, ওই পয়েন্ট থেকে ওই ফোর্স পর্যন্ত যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা এখানে একটা ফিগার আউটও করেছি যে এই পয়েন্টটা থেকে আমি যদি এই ফোর্সের মুভমেন্ট নিতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্স সেটা হবে ভার্টিক্যাল ডিস্টেন্স, যেটা ছিল 10 ফিট, এবং এটার সাথে গুণ হবে আমাদের ফোর্স, কারণ আমাদের ফর্মুলাই ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই ছিল আমাদের মুভমেন্ট নিয়ে ওভারঅল আলোচনা। এখন আমরা আলোচনা করব কম্পোনেন্ট অফ ফোর্স। কম্পোনেন্ট অফ ফোর্স, কম্পোনেন্টস অফ ফোর্স, অর্থাৎ বলের উপাংশ। বলের উপাংশ, কম্পোনেন্ট অফ ফোর্স হচ্ছে বলের উপাংশ। কোনো একটা স্ট্রাকচারের উপরে যদি আমি যদি চিন্তা করি, এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করি, এক পাশে পিন সাপোর্ট এবং আরেক পাশে রোলার সাপোর্ট। কম্পোনেন্টস বলতে আমরা কী বোঝাচ্ছি? এখানে যদি একটা ইনক্লাইন্ড পয়েন্ট লোড অ্যাপ্লাই হয় পি মানের, এবং এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়, তাহলে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না সরাসরি। তাহলে কি করতে হবে? আমাদের এই ফোর্সটাকে কম্পোনেন্টসে বা উপাংশে বিভক্ত করতে হবে। তাহলে আমাদের কাছে উপাংশ আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্টস। তাহলে আমাদের কি করতে হবে? এই ফোর্সটাকে দুইটা উপাংশে বিভক্ত করে তারপরে কোনো একটা ফোর্স, কোনো একটা স্ট্রাকচারের বা কোনো একটা বিমের সাপোর্টের রিয়াকশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজটাই হচ্ছে এই ফোর্সটাকে দুইটা উপাংশে বিভক্ত করা। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ আর একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ। তাহলে আমরা যদি এই ফোর্সটাকে দুইটা উপাংশে বিভক্ত করতে চাই, এই বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, এবং এই উপাংশটা হবে পি, যেহেতু এটা থিটার সাথের উপাংশ এই জন্য আমরা কজ নেব, পি কজ অর্থাৎ ফোর্স, এবং এই অ্যাঙ্গেলটা নিয়ে নেব। এইটা হচ্ছে আমার হরিজন্টাল উপাংশ বা হরিজন্টাল কম্পোনেন্টস। এখন আসি, আরেকটা কম্পোনেন্টস তো অবশ্যই আমাদের থাকবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টস। তাহলে কি হবে ভার্টিক্যাল কম্পোনেন্টস? পি সাইন, যেটা অ্যাঙ্গেল ছাড়া আছে যে উপাংশটা, সেটার সাথে আমরা নেব সাইন, তার মানে পি সাইন থিটা। তার মানে আমরা কী বুঝলাম? যে কোনো একটা ইনক্লাইন্ড লোডকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করে তারপরে কোনো আমরা একটা স্ট্রাকচারের সাপোর্ট রিয়াকশন ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখেছিলাম যে এখানে একটা পি মানের একটা লোড এখানে অ্যাপ্লাই হচ্ছে, পয়েন্ট লোড, যেটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটা যেহেতু একটা ইনক্লাইন্ড লোড, এটাকে সরাসরি আমরা কোনো একটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। এটাকে আমরা কনভার্ট করে নিব বলের উপাংশে, অর্থাৎ একটা হরিজন্টাল উপাংশে আমরা বা হরিজন্টাল কম্পোনেন্টসে আমরা কনভার্ট করে নিব, আর এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টসে আমরা কনভার্ট করে নিব। তাহলে এই পি মানের ফোর্সকে আমরা হরিজন্টাল যে কম্পোনেন্টসে কনভার্ট করে নিলাম, সেটা হচ্ছে পি কস থিটা, অর্থাৎ আমরা ফোর্স নিয়েছি এবং থিটার সাথে যেহেতু এই জন্য আমরা কজ নিয়েছি, এবং এর সাথে অ্যাঙ্গেলটা ছিল থিটা, এই জন্য আমরা থিটা নিয়েছি। এবং এখানে যেহেতু অ্যাঙ্গেল নাই, তার মানে আমরা এখানে নিব সাইন, তারপরে আমরা ফোর্স নিয়েছি, তারপরে আমরা নিয়েছি অ্যাঙ্গেল বা থিটা। এটা ছিল আমাদের কম্পোনেন্টসের কনসেপ্ট বা বলের উপাংশের কনসেপ্ট। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিওরি অফ ইকুইলিব্রিয়াম। এখন আমরা আলোচনা করব থিওরি অফ ইকুইলিব্রিয়াম। কোনো একটা স্ট্রাকচার তখনই ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা স্টেবল কন্ডিশনে থাকবে যখন থিওরি অফ ইকুইলিব্রিয়াম মানবে। তার মানে থিওরি অফ ইকুইলিব্রিয়াম বলতে আমরা মূলত তিনটা সূত্রকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এবং থার্ড যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাট আ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। এখন আসি সামেশন অফ এফ এক্স বলতে আসলে আমরা কী বুঝি? আমরা যে কোনো একটা রিয়াকশনকে
আমরা সাপোর্ট রিয়াকশনকে ডিফাইন করেছিলাম যে এখানে হয়তো হরিজন্টাল রিয়াকশন থাকবে, নয়তো ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, নয়তো মোমেন্টের জন্য রিয়াকশন থাকবে। এখন সামেশন অফ এফএক্স বলতে বোঝাচ্ছে এক্স এক্সিস বরাবর অর্থাৎ হরিজন্টাল ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোর সমষ্টি হবে 0। এখন হরিজন্টাল বরাবর তো দুই দিকের ফোর্স থাকতে পারে, হয়তো সামনের দিকের ফোর্স থাকতে পারে এবং পিছনের দিকের ফোর্স থাকতে পারে। সামনের দিকের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব পজিটিভ ফোর্স হিসাবে এবং পিছনের ডিরেকশনের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব নেগেটিভ ডিরেকশনের ফোর্স হিসাবে। তার মানে আমরা বুঝলাম যে সামেশন অফ এফএক্স বলতে আমরা বুঝাচ্ছি হরিজন্টাল ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোর সমষ্টি হচ্ছে 0 এবং এই ফোর্সগুলো দুই ডিরেকশনে থাকতে পারে, হয়তো সামনের দিকের ডিরেকশনে থাকতে পারে, নয়তো ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকতে পারে, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে থাকতে পারে অথবা ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকতে পারে। ফরওয়ার্ড ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা পজিটিভ ফোর্স হিসেবে কাউন্ট করব এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা নেগেটিভ ফোর্স হিসেবে কাউন্ট করব। এখন আসি সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই বলতে আমরা বুঝাচ্ছি যে ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোর সামেশন বা সমষ্টি হবে 0। এটাই হচ্ছে আমাদের থিওরি অফ ইকুইলিব্রিয়াম। তো ওয়াই এক্সিস বরাবর বা ভার্টিক্যাল ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর সমষ্টি। এখন ভার্টিক্যাল ডিরেকশন বরাবর ফোর্সের ডিরেকশন হতে পারে দুই দিকে, সেটা হচ্ছে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। অর্থাৎ উপরের দিকে ডিরেকশনে হতে পারে ফোর্সের ডিরেকশন এবং নিচের দিকে ডিরেকশনে হতে পারে ফোর্সের ডিরেকশন। এখন উপরের দিকে ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা পজিটিভ ফোর্স হিসাবে কাউন্ট করব এবং নিচের দিকের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা নেগেটিভ ফোর্স হিসাবে কাউন্ট করব। এখন আসি আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাট আ পয়েন্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের মোমেন্টের সামেশন হবে 0। এখন আসি মোমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছিলাম। মোমেন্ট সম্পর্কে আমরা আগেই জেনে এসেছি যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই ছিল আমাদের মোমেন্টের ফর্মুলা। এখন আসি মোমেন্ট তো আসলে দুই ধরনের ঘূর্ণন হতে পারে, হয়তো ঘড়ি কাঁটার দিকের ঘূর্ণন অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন, অর্থাৎ ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন মোমেন্টটা যদি ক্লকওয়াইজ হয় বা ঘড়ির কাঁটার দিকের কোনো মোমেন্ট হয় তখন সেটাকে আমরা পজিটিভ মোমেন্ট হিসাবে কাউন্ট করব, আর মোমেন্টটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন ওই মোমেন্টটাকে আমরা নেগেটিভ মোমেন্ট হিসাবে কাউন্ট করব। তো আমরা এখানে দেখেছিলাম যে থিওরি অফ ইকুইলিব্রিয়াম মূলত 3টা ফর্মুলার একটা থিওরি, সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই আর ডিরেকশনে যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর সমষ্টি বা সামেশন হবে 0। এখন আর ডিরেকশনে দুই দিকে ডিরেকশনের ফোর্স থাকতে পারে, সেটা হচ্ছে সামনের দিকের ফোর্স এবং পিছনের ডিরেকশনের ফোর্স, তাহলে অথবা ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ফোর্স। এখন ফরওয়ার্ড ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করবো নাকি নেগেটিভ হিসেবে কাউন্ট করবো। আমি বলেছিলাম যে ফরওয়ার্ড ডিরেকশনের বা সামনের দিকের ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব পজিটিভ ফোর্স হিসাবে এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের বা পিছনের দিকের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব নেগেটিভ ফোর্স হিসাবে। এবং সেকেন্ড যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের সামেশন হবে 0। এখন ভার্টিক্যাল ফোর্স আবার দুই দিকের ডিরেকশনে হতে পারে, হয়তো উপরের দিকে ডিরেকশন অথবা নিচের দিকে ডিরেকশন, আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আপওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব পজিটিভ ফোর্স হিসাবে এবং ডাউনওয়ার্ড ডিরেকশনের যে ফোর্সগুলো আছে ওই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব নেগেটিভ ফোর্স হিসাবে। তারপরে আমরা থার্ডে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা মোমেন্ট নিব, এই সবগুলো মোমেন্টের সামেশন হবে 0। এখন মোমেন্টকে আমরা বলেছিলাম যে মোমেন্ট হতে পারে দুই ধরনের মোমেন্ট, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ যে মোমেন্টটা আছে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকের যে মোমেন্টটা আছে এই মোমেন্টটাকে আমরা কাউন্ট করব পজিটিভ মোমেন্ট হিসাবে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকের যে মোমেন্টটা আছে সেটাকে আমরা কাউন্ট করব অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হিসাবে। এই ছিল আমাদের ওভারঅল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিক্সের সাপোর্ট রিয়াকশন ক্যালকুলেশনের ওভারঅল বেসিক থিওরি। আমরা এর পরবর্তীতে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।